আমন্ত্রণ করোনা নিউজলাইনের সাথে আছি শাহনাজ শারিয়ার। ঢাকার চারপাশে 7 জেলায় হঠাৎ লকডাউন। জেলার গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। তবু প্রথম দিন সব জায়গায় ঢিলেঢালা ভাব, যাত্রীদের ভিড় সড়কে। ভুক্তভোগীদের অভিযোগ, অপরিকল্পিত লকডাউন ভোগান্তির মাত্রা বাড়িয়েছে বহুগুণ। ঢাকার চারপাশের 7 জেলায় চলছে লকডাউন। এসব জেলায় বন্ধ রয়েছে গণপরিবহন, দোকানপাট, শপিং মল, হাটবাজার। যানবাহন চলাচল না করায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিকল্প যানে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। ভুক্তভোগীরা বলছেন, হঠাৎ করে অপরিকল্পিতভাবে লকডাউন দেয়ায় ভোগান্তি বেড়েছে বহুগুণ। এভাবে যদি হুট করে লকডাউন দিয়ে দেওয়া হয়, আমাদের সার্বিক জীবনযাপনটা কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হয়। কোনো যাওয়ার কোনো ক্যাপাসিটি নেই, এখন কেমনে যাবো, টাকা পয়সাও তো নাই আমারটা। গাড়ি পাচ্ছি না, গাড়ি পাইলেও ভাড়া যাচ্ছে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ বেশি যাচ্ছে ভাড়া। এই যে হাজার হাজার বা লাখ লাখ যাত্রীরা এই রাস্তার মধ্যে এইভাবে আটকা পড়ছে, যে অনেক মা বোন শিশুরা আছে, তারা যে কি কষ্ট করতেছে তারা তো বোঝে না। ঘরের মধ্যে থেকে তো ওরা তো জমিদার, ওরা তো বোঝে না। লকডাউন কার্যকর করতে বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। জেলা পুলিশ এই কঠোর লকডাউন বাস্তবায়নে প্রাণান্তকর পরিশ্রম করছেন। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণও বিভিন্ন জায়গায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন। কোনো ধরনের যাত্রীবাহী বাস অথবা লেগুনা সেগুলা চলাচল করছে না। মাইক্রোবাস, প্রাইভেট কার দু একটি আসলেও সেগুলিকে আমরা তার যেই গন্তব্য থেকে এসেছে সেই গন্তব্যে ফিরিয়ে দিচ্ছি। ঘাটগুলোতে রাতে আসা যাত্রীবাহী পরিবহন সকালে পার করা হয়েছে। তবে নতুন করে আর কোনো যাত্রীবাহী পরিবহন পার করা হবে না বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সঞ্জিদা শান্তা, চ্যানেল 24। দেশে করোনায় আরও 76 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ 42 জন এবং নারী 34 জন। আর নতুন করে শনাক্ত হয়েছেন 4846 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে 13,702 জন প্রাণ গেছে। মৃত্যুর হার 1.59%। আর এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে 8,61,150 জনের। 24 ঘন্টায় শনাক্তের হার 19.36%। করোনা সংক্রমণ রোধে ঢাকার চারপাশে 7 জেলায় হঠাৎ লকডাউন। এ বিষয়ে কথা বলার জন্য যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডক্টর খন্দকার মেহেদী আকরাম, সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, শেফিল্ড ইউনিভার্সিটি। যুক্ত হচ্ছেন যুক্তরাজ্য থেকে ডক্টর খন্দকার মেহেদী আকরাম। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ থেকে আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকার চারপাশের 7 জেলায় লকডাউন দিয়ে করোনা সংক্রমণ রোধে ঢাকাকে বিচ্ছিন্ন করা হচ্ছে। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে লকডাউন শুধু যানবাহন বন্ধ রাখা হচ্ছে, স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো উপেক্ষিত হচ্ছে, ফলে লকডাউন ফলপ্রসূ হচ্ছে না। প্রথমে এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ চ্যানেল 24-কে আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এখন যা করোনা সংক্রমণের বৃদ্ধি, আমরা জানি যে গোটা দেশেই কিন্তু এখন 19% ওপরে সংক্রমণের বৃদ্ধি এবং প্রায় 4,000 ছাড়িয়ে যাচ্ছে প্রতিদিনের সংক্রমণের সংখ্যা। এখন এতদিন যেটা ছিল আমরা দেখেছি যে সংক্রমণের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে বর্ডার অঞ্চলগুলোতে, কিন্তু এখন আর সে বর্ডার অঞ্চলগুলোতে থাকছে না। এখন সেটা আমাদের রাজধানীর দিকেও কিন্তু সংক্রমণ বাড়ছে এবং রাজধানীর আশেপাশের জেলাগুলোতেও সংক্রমণ বাড়ছে। মোস্ট প্রবাবলি বর্তমানে যে 7টি জেলা লকডাউন দেওয়া হয়েছে, এটা কিন্তু আসলে ঢাকা পরিবেষ্টিত জেলাগুলো। তো আমার কাছে মনে হচ্ছে যে যাতে করে ঢাকাতে এই যে ডেল্টা ভ্যারিয়েন্টের যে বিস্তার ঘটছে দেশব্যাপী, এটা বিস্তৃত পর্যায়ে না ছড়িয়ে পড়ে, সম্ভবত এই কারণেই এই জেলাগুলোতে লকডাউন দেওয়া হয়েছে। কিন্তু এটার যে মূল কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে যে ডেল্টা ভ্যারিয়েন্ট যেন ঢাকাতে বেশি পরিমাণে চলে না আসে বা বিস্তৃত আকারে ছড়িয়ে না পড়ে। কিন্তু আমার কাছে মনে হয় যে এখন এই সময়টা পার হয়ে গেছে। এখন অলরেডি ঢাকাতে কিন্তু আমরা জানি যে 68%, কিছুদিন আগের রিপোর্টে 68% কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। সো নতুন যে ভ্যারিয়েন্টে নতুন যে একটা ওয়েভ তৈরি হচ্ছে, এটাই এখন শঙ্কাজনক। মোস্ট প্রবাবলি এটাকে প্রিভেন্ট করার জন্যই এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে এখন আর শুধুমাত্র
কন্টেইন করে, ঢাকাকে আইসোলেট করে তেমন একটা সুবিধা হবে না। ঢাকা জেলার ভেতরেও, মানে বৃহত্তর ঢাকার ভেতরেও এখন স্ট্রিক্ট লকডাউন দরকার। এটা আমার ব্যক্তিগত একটা মতামত, যে কম করে হলেও 2 সপ্তাহের জন্য। এতে করে কি হবে, ঢাকার ভেতরে যে ডেল্টা ভ্যারিয়েন্টের ক্লাস্টারগুলো তৈরি হয়েছে বিভিন্ন অঞ্চলে, ঢাকা বৃহত্তর ঢাকায়, এটা কিন্তু এখন যদি স্ট্রিক্ট লকডাউন দেওয়া যায়, মানে একদম পরিকল্পিতভাবে ঢাকায় স্ট্রিক্ট লকডাউন দেওয়া যায়, তাহলে যেটা হবে সেটাতে ঢাকার ভেতরে আর সংক্রমণ বিস্তার করবে না। এতে করে কি হবে, রোগী ভর্তি কমে যাবে ঢাকার হসপিটালগুলোতে। সো আমরা কিন্তু আবার সেই দ্বিতীয় ওয়েভের পিক সময়ে যেটা দেখেছিলাম এপ্রিলের প্রথম সপ্তাহে, সেটা কিন্তু আবার দেখতে যাচ্ছি। এটা যদি আমরা না দেখতে চাই বা বন্ধ করতে চাই বা কন্ট্রোল করতে চাই, তাহলে আমার কাছে মনে হয় যে এখন ঢাকার ভেতরেও স্ট্রিক্ট লকডাউন দিতে হবে। শুধু পাশের জেলাগুলোতে দিয়ে তেমন কোনো একটা সুবিধা মনে হয় না পাওয়া যাবে। আর আরেকটি বিষয় নিশ্চয়ই আপনি জানেন যে আইসিডিডিআরবির আজকে একটি গবেষণার তথ্য বেরিয়েছে। তাদের তথ্য মতে ঢাকার নির্দিষ্ট এলাকার 31% মানুষের শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, এবং চট্টগ্রামেরও একই চিত্র, 55% মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে যারা এখন পর্যন্ত করোনার টিকা নেননি। তাহলে কি আমরা বলতে পারি যে হার্ড ইমিউনিটির কারণে আমাদের এমনটি হয়েছে? না, এটা কিন্তু আরেকটু মিসলিডিং হয়ে যাবে। কারণ আপনি যদি একটু খেয়াল করেন, আমি ঢাকার কথা বলি, এটা সমানভাবে প্রযোজ্য চিটাগাংয়ের ক্ষেত্রেও। ঢাকায় যে রিপোর্টটা এসেছে যে 71% মানুষের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে এবং তারা ভ্যাকসিনেটেড না, এবং তাদের যেটা হয়েছিল সেটা হইতেছে অনেকেই অ্যাসিম্পটোমেটিক কোভিড আক্রান্ত ছিল অথবা তাদের মাইল্ড কোভিড হয়েছে। কিন্তু এই জনগোষ্ঠীটা হচ্ছে বস্তিতে বসবাসকারী এবং বস্তির একদম সন্নিকটের আশেপাশে। এখানে কিন্তু ঢাকার ছোট্ট একটা অংশকে রিপ্রেজেন্ট করছে এই যে ইমিউনো সার্ভাইলেন্সের যে আমরা ইমিউন স্ট্যাটাসটা পাচ্ছি। এটা দিয়ে কিন্তু বলা যাবে না যে পুরো ঢাকাতে 71% মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। দ্যাট মিনস পুরো ঢাকাতে আপনার যেটাকে বলে হার্ড ইমিউনিটি, এটা তৈরি হয়েছে। আর হার্ড ইমিউনিটি কিন্তু পুরো দেশের ভিতরে একটা অঞ্চলে হতে পারে না, এটা কখনোই প্রযোজ্য না। হার্ড ইমিউনিটি হতে গেলে পুরো দেশেই হার্ড ইমিউনিটি হতে হয়। সো আমার যেটা এখনকার ইমিডিয়েট ওপিনিয়ন, সেটা হচ্ছে যে এই 71%টা একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য রিপ্রেজেন্টেটিভ নাম্বার, এটা পুরো ঢাকার জন্য না। আমার কাছে যেটা মনে হয় যে ঢাকায় সম্ভবত 50% মানুষের শরীরে অ্যান্টিবডি থাকলেও থাকতে পারে, কিন্তু এগেন অ্যান্টিবডি থাকা মানেই কিন্তু আমাদের যে ইমিউনিটি তৈরি হয়েছে তা কিন্তু না। জি, ডক্টর খন্দকার মেহেদী আকরাম, করোনা নিয়ে আরো কথা হবে আপনার সাথে। এই মুহূর্তে যেতে হচ্ছে একটি বিরতিতে। করোনা নিউজলাইনে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে। আবার আমন্ত্রণ করোনা নিউজলাইনে ডক্টর খন্দকার মেহেদী আকরাম। এখন যে বিষয়টি নিয়ে জানতে চাচ্ছিলাম যে আইসিডিডিআরবি যে গবেষণার বলেছে যে ঢাকার নির্দিষ্ট এলাকার কিছু মানুষের মধ্যে 71% অ্যান্টিবডি তৈরি হয়েছে। এখন তাদের এই চিত্রটি কিন্তু ডেল্টা ভেরিয়েন্ট আসার আগের চিত্র। ডেল্টা ভেরিয়েন্টের ক্ষেত্রে তাদের এই অ্যান্টিবডি কতটা সুরক্ষিত রাখবে তাদেরকে? আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে যারা ইতোমধ্যেই টিকা নিয়েছেন, ডেল্টা ভেরিয়েন্ট তাদের কতটা ক্ষেত্রে সেই টিকা তাদের কতটা সুরক্ষা দেবে? ধন্যবাদ। আসলে এটা কিন্তু খুবই একটা ভালো কোশ্চেন, এবং অনেকের মনে এই কোশ্চেনটা রয়েছে যে যারা পূর্বে অনেকেই বাংলাদেশে কিন্তু আক্রান্ত হয়েছে, তারা কি এখন এই ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষিত কিনা? কারণ স্বাভাবিকভাবে যারা একবার ভাইরাস ইনফেকশন হয় তাদের শরীরে একটা ন্যাচারাল ইমিউনিটি ডেভেলপ করে। এখন এর অ্যান্সার দেওয়াটা খুব কঠিন। এর জন্য আমাদেরকে একটু ইন্ডিয়ার দিকে তাকাতে হবে। কারণ ইন্ডিয়ার যখন সেকেন্ড ওয়েভটা চলছিল তখন কিন্তু দেখা যাচ্ছে যে আরবান এলাকাগুলোতে, মানে একদম শহর অঞ্চলগুলোতে যারা পূর্বে একবার সংক্রমিত হয়েছিল প্রথম ওয়েভে, তারা কিন্তু আবার সংক্রমিত হচ্ছে। সো এটা থেকে বোঝা যায় যে যারা বাংলাদেশে পূর্বে একবার উহান ভ্যারিয়েন্ট বা আদি যে ভাইরাসটা ছিল তাতে সংক্রমিত হয়েছে, তারা কিন্তু এই যে নতুন যে ডেল্টা ভ্যারিয়েন্ট আসছে তাতে সংক্রমিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যদিও তাদের শরীরে অ্যান্টিবডি রয়েছে। কিন্তু যেটা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তারা সংক্রমিত হলেও সম্ভবত তাদের সংক্রমণটা সিভিয়ার আকার ধারণ করবে না। তার কারণ হচ্ছে তার শরীরের ইমিউন সিস্টেম পূর্বেই এক্সপোজড ওই ভাইরাসটার এগেনস্টে। যদিও একটু ভ্যারিয়েন্ট কিছুটা চেঞ্জ হয়েছে, তারপরেও সম্ভবত যারা পূর্বে একবার সংক্রমিত হয়েছে তাদের ক্ষেত্রে সম্ভবত ডেল্টা ভ্যারিয়েন্ট তেমন কোনো সিভিয়ার কোভিড তৈরি করতে পারবে না। সো এটা একটু কিছুটা আশার, কিন্তু এটা সম্পূর্ণই একটা 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 আমার ওপিনিয়ন। আরেকটা হচ্ছে যে ভ্যাকসিনের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমি আপনাকে কিছুটা কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারি। সেটা হচ্ছে যে রিসেন্টলি পাবলিক হেলথ ইংল্যান্ড, আপনারা জানেন যে ইউকেতে পাবলিক হেলথ ইংল্যান্ড তারা একটা সমীক্ষা চালিয়েছে পোস্ট ভ্যাকসিন যে সার্ভাইলেন্স, এটা চালিয়েছে 14,000 কোভিড রোগীদের উপরে। এবং এই 14,000 কোভিড রোগী কিন্তু আপনার
ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত ছিল এবং এতে দেখা গেছে যে যারা অক্সফোর্ড ভ্যাকসিন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, যেটা আমরা বাংলাদেশে কোভিশিল্ড নামে চিনি, এই ভ্যাকসিনের 2টো ডোজ নিয়েছে, তাদের ভেতরে ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত হওয়ার পরেও তাদের ভেতরে কিন্তু আপনার প্রায় 94% শরীরে 92% মানুষের শরীরে কিন্তু কোনো রকমের সিভিয়ার কোভিড ডেভেলপ করে নাই। আর যারা ফাইজারের 2টো ভ্যাকসিন নিয়েছে তাদের ক্ষেত্রেও ডেল্টা ভ্যারিয়েন্টের কোভিড হলেও সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় 94% আপনার কোনো সিভিয়ার কোভিড ডেভেলপ করে নাই। আর যারা 2টো করে ভ্যাকসিন নিয়েছে, এটা অক্সফোর্ডের বলেন অথবা ফাইজারের বলেন, তাদের ভিতরে যে 166 জন আপনার আক্রান্ত হয়েছিল ডেল্টা মানে সিভিয়ার কোভিডে, তাদের ভিতরে কেউ কিন্তু মারা যায়নি। সো যেটা আমি বলতে চাচ্ছি যে যারা ভ্যাকসিনের ডোজ কমপ্লিট করেছেন বাংলাদেশে, তাদের একটা ভালো দিক হচ্ছে যে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেও তাদের ভেতরে সিভিয়ার কোভিড হওয়ার সম্ভাবনা একদমই নেই এবং মৃত্যু না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আর যারা একটি ডোজ নিয়েছে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে দেখা গেছে যে যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার একটি ডোজ নিয়েছে তাদের ক্ষেত্রে প্রায় 75% মানুষই কিন্তু আপনার সিভিয়ার কোভিড থেকে প্রোটেক্টেড, তাদের সিভিয়ার কোভিড হচ্ছে না। সো কিছুটা কমে গেলেও এখন পর্যন্ত আপনার 75% কিন্তু কার্যকরী এই ভ্যাকসিনটা লাইফ সেভিং এর ক্ষেত্রে। সো যারা ভ্যাকসিন নিয়েছে তারা কিন্তু অনেকটাই প্রোটেক্টেড আপনার এই ডেল্টা সুরক্ষিত ভ্যারিয়েন্ট। থাকবে। ডক্টর খন্দকার মেহেদী আকরাম, করোনা নিয়ে আরো কথা হবে আপনার সাথে। এই মুহূর্তে যেতে হচ্ছে আরেকটি বিরতিতে। করোনা নিউজ দাঁড়িয়ে নিচ্ছি, আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। আপনারা আছেন করোনা নিউজ লাইনে। ডক্টর খন্দকার মেহেদী আকরাম, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষই সহজে করোনার ভ্যাকসিন পাচ্ছি না। তো ভ্যাকসিন পাওয়ার আগ পর্যন্ত নিজেদেরকে কিভাবে করোনা থেকে সুরক্ষিত রাখা যায়? ধন্যবাদ। আসলে এটা স্বাভাবিক যে সবাই ভ্যাকসিন এত তাড়াতাড়ি পাচ্ছে না। তবে যতদিন ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না ততদিন কিন্তু নিজেকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই, এবং তা কিন্তু যে খুব বেশি কঠিন তা কিন্তু না। স্বাস্থ্যবিধি যদি ঠিকমতো মেনে চলা যায় তাহলে কিন্তু সে যে ভ্যারিয়েন্টই হোক না কেন তার থেকে কিন্তু নিজেকে সুরক্ষিত রাখা যায়। সবচেয়ে বড় কয়েকটি দিক হচ্ছে বা ইম্পর্টেন্ট যেই দিকগুলো হচ্ছে, যেমন মাস্ক পরিধান করাটা খুবই জরুরি। যখনই বাইরে যাবেন মাস্ক পরিধান করতে হবে, তাহলে কিন্তু আপনার 85% নিজেকে মুক্ত রাখা যায় করোনার সংক্রমণ থেকে, সে যে ভ্যারিয়েন্টই হোক। আরেকটা হচ্ছে যে গ্যাদারিং এ না যাওয়া, জনসমাবেশ বা যেখানে লোক সমাবেশ সেখানে না যাওয়া। আর যখন আমরা আমাদের পরিবারের যারা সবারই কিন্তু বৃদ্ধ মা বাবা রয়েছে তাদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু আমাদের, যারা আমরা বাইরে যাই। সো বাইরে থেকে যখন আমরা আসবো অবশ্যই আমাদের পরিধেয় বস্ত্র এবং শরীর ধৌত করব, যাতে করে আমরা জীবাণুটা শরীর বাইরে থেকে আমাদের বাসায় যারা থাকে, বিশেষ করে বৃদ্ধ বাবা মা, তাদেরকে ছড়িয়ে না দেয়। তাদের যদি একবার ইনফেকশন হয় তারা কিন্তু তাদের মৃত্যুর ঝুঁকিটা বেশি। তো স্বাস্থ্যবিধি, সরকার যে স্বাস্থ্যবিধিটা বেঁধে দিয়েছে সেটা মেনে চলাই এখন সবচেয়ে প্রধান একটা, আমি মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নিশ্চয়ই মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ডক্টর খন্দকার মেহেদী আকরাম, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সংক্রমণ রোধে কঠোর লকডাউন নিয়ে কথা বলছিলাম ডক্টর খন্দকার মেহেদী আকরামের সাথে। এই ছিল আজকের করোনা নিউজ লাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।